হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার আলোচনা করব। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, প্রতিদিন ফলো করো, কারণ এখানে তোমরা হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের সমস্ত রকম পরীক্ষার প্রত্যেকটা কিন্তু ডিটেল ডিসকাশন পাবে, ডেসক্রিপটিভও পাবে, এমসিকিউও পাবে। তো এখানে আমরা আজকে আলোচনা করবো 2014 WBCS মেন্সের কোয়েশ্চেন আনসার। এবং তোমরা জানো যে WBCS এর জন্য আমাদের যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে আমরা 20 MCQs আলোচনা করব 2014 এর আইএনএম থেকে, এনশিয়েন্ট থেকে, মিডিয়েবল থেকে। এবার যেটা রিমেনিং থাকবে, হয়তো 20 MCQs 30 মিনিটের মধ্যে হবে না, তো যেটা রিমেনিং থাকবে আমরা নেক্সট ক্লাসে আবার পার্ট 2 বলে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমাদের লেখাই আছে ইন্ডিয়ান হিস্ট্রি থ্রু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার ফর 2014 WBCS মেন্স। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট শুরু হচ্ছে, যেখানে আমাদের আজকে প্রথম প্রশ্ন যে উইচ অফ দ্য ফলোইং টাউনস ওয়াজ চুজেন অ্যাজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়াহাবি মুভমেন্ট। তো এখানে আমরা কি করব, কোনটা হেডকোয়ার্টার হিসাবে আমাদের নির্বাচিত হয় বা কোনটা হেডকোয়ার্টার মানা হয়। তো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে চারসাদা ভিলেজ, ঠিক আছে? চারসাদা ভিলেজ, ঠিক আছে, এটা ভুল দাগানো আছে, চারসাদা ভিলেজ হবে আমাদের কারেক্ট আনসার। চারসাদা ভিলেজ কোথায় অবস্থান করছে এটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা জেনে নেব যে ওয়াহাবি মুভমেন্ট অ্যাকচুয়াল কি। আমরা জানি যে এগুলো হচ্ছে একটা সমাজ সংস্কারক আন্দোলন। সোশিও রিফর্মস, ইতিহাসে সোশিও রিফর্মস পার্টে বা চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো। তো সোশিও রিফর্মস সবই হচ্ছে রিফর্মস, কিন্তু এখানে সমাজ সংস্কার আন্দোলনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কোনো কোনো গ্রুপ যারা লড়াই করছে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে, যেটাকে ব্রাহ্মণিজম আমরা বলতে পারি, সমাজে যে ধরনের, বিশেষ করে হিন্দু সমাজে যে ধরনের কুসংস্কার ছন্ন বিভিন্ন রকম সমাজের, বিভিন্ন রকম ধর্মের সমাজের মধ্যে যে ধরনের প্রথাগুলো রয়েছে, যেমন জাতপাত, নারীদের পিছিয়ে পড়া, তো এগুলো নিয়ে সাড়া তুলছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ধর্মীয় কুসংস্কার, তার বিরোধিতা করছে। কারণ কি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে খ্রিশ্চান মিশনারিদের আগমনের ফলে বিভিন্ন রিলিজিয়ান কি হচ্ছে, রিলিজিয়ান কনভার্সন হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, যে ধর্মীয় পুনর্জাগরণ দরকার, কুসংস্কার যেগুলো আছে ধর্ম থেকে সেগুলোকে, যার জন্য মানুষ এই ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে। তো আরেক দল কি করছে, ধর্মীয় পুনর্জাগরণের ব্যবস্থা করছে। তো এখানে আমরা যদি বলি যে ভারতবর্ষে ওয়াহাবি মুভমেন্টকে আমরা কি বলি, রিফর্মিস্ট না, আমরা বলি রিভাইভালিস্ট মুভমেন্ট, কারণ ইসলাম রিলিজিয়ানকে রিভাইভ করা প্রধান উদ্দেশ্য। এবং যদি ইন্ডিয়ার মধ্যে আমি বলি তাহলে যে পাটনা হবে কারেক্ট আনসার, এবং এখানে হবে সৈয়দ আহমেদ বেরেলভি। এখানে রিচ অফ দ্য নওশেরা ইন ডিসেম্বর 1826 আফটার পাসিং থ্রু আফগানিস্তান, দ্য খাইবার পাস অ্যান্ড পেশোয়ার, হি চুজ দ্য চারসাদা ভিলেজকে সে চুজ করেছে। ইন হাসনগর অ্যাজ হিজ বেস হি প্রিচড জিহাদ অ্যামং দ্য লোকাল পাশতুন ট্রাইবস। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়াহাবি মুভমেন্ট সম্পর্কে। এবার যেগুলো আমরা পড়বো, দিস মুভমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড পাটনা। এই মুভমেন্ট আমরা পাটনা এরিয়াতে দেখি। ওয়াজ অ্যান ইসলামিক রিভাইভালিস্ট মুভমেন্ট whose trace was to condemn any charge into original Islam and return to its true spirit. The movement was led by Sayyid Ahmed Berilvi. Sayyid Ahmed Berilvi দ্বারা এই মুভমেন্ট লিড করা হয়েছে। This movement was active since 1830s, but in the wake of the 1857 revolt, it turned into armed resistance. ঠিক আছে, a jihad against the British, and subsequently the British termed Wahhabis as traitors and rebels and carried out extensive military operations against the Wahhabis. The movement was fully suppressed after 1870. British also introduced the term sedition in the Indian Penal Code 1870 to outlaw speech that attempt to excite disaffection towards the government established by law in India. Thus this movement marks beginning the sedition law in India.
তো যেহেতু এখানে জিহাদ মানে আমরা কি বলি, জিহাদ হচ্ছে এক ধরনের ধর্মযুদ্ধ, তো জিহাদ এখানে কাদের এগেনস্টে করেছে, ব্রিটিশদের এগেনস্টে। তাহলে তার কারণ হচ্ছে এখানে খ্রিশ্চান মিশনারিদের প্রভাব। তো তার জন্য কি হয়েছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইপিসি 1870 টু আউটল স্পিচ অ্যান্ড অ্যাটেম্প্ট টু এক্সাইট disaffection towards the government established by law in India. Thus this movement marks the beginning of sedition law in India. নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে হু ফাউন্ডেড স্বদেশী ভান্ডার ইন 1897। স্বদেশী ভান্ডারের ফাউন্ডার এখানে কে? তো এখানে আমরা অপশন এ তে দেখছি সরলা দেবী, অপশন বি তে দেখছি রবীন্দ্রনাথ টেগর, অপশন সি তে দেখছি মহাত্মা গান্ধী, অপশন ডি তে দেখছি বিপিন চন্দ্র পাল। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে রবীন্দ্রনাথ টেগর, বি হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য টেগর ফ্যামিলি সাপোর্টেড দ্য ইউজ অফ দ্য স্বদেশী গুডস। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য স্বদেশী ভান্ডার। আমরা জানি যে এরকম আমরা অনেকগুলো ফান্ড দেখেছি, যেখানে আমরা গান্ধীজির টাইমে নন কোঅপারেশন মুভমেন্টের সময় আমরা দেখেছি যে তিলক স্বরাজ ফান্ড। ঠিক আছে, এই ফান্ডগুলোর প্রধান এই যেমন স্বদেশী ভান্ডার কি, স্বদেশীকে প্রমোট করা, সেলফ প্রোডাকশনকে প্রমোট করা, স্বনির্ভর গড়ে তোলা, যেখানে টেগর ফ্যামিলিতে কিন্তু এই ফান্ড রেজ করা হয় 1897, and Sharala Devi Lakshmir Bhandar in 1903. During the anti-partition agitation, Swadeshi stores sold homemade goods in retail and student volunteer peddled them. তাহলে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, the chief advisor and confidant of Syed Ahmed Khan was. সৈয়দ আহমেদ খান যখন আলিগড় বিশ্ববিদ্যালয় যখন এস্টাবলিশ করেন, তখন তার প্রধান মানে প্রিন্সিপাল এবং চিফ অ্যাডভাইজার ওনার কে ছিলেন? আমরা জানি যে সৈয়দ আহমেদ খান যদি আমি বলি কি ধরনের, কি মেন্টালিটি, তো সেখানে কিন্তু আমরা বলতে পারি যে উনি কিন্তু মডার্নাইজেশন চেয়েছিলেন, মুসলিম জনগণের মধ্যে আধুনিকতা, আধুনিক শিক্ষা ব্যবস্থার বিস্তার উনি চেয়েছিলেন। এটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে এখানে যেটা বলেছে, the chief advisor and confidant of Syed Ahmed Khan was W.W. Hunter, Theodore Beck, Theodore Morrison and Nazan Leeds. তো এখানে আমাদের আনসার হবে কি, থিওডর বেক, বি হবে কারেক্ট আনসার, থিওডর বেক। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা আলোচনা করব যে থিওডর বেক সম্পর্কে ডিটেল, যেখানে এখানে মেনশন রয়েছে। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট আছে, তুমি অন্যরকম পড়েছো কিন্তু এখানে অন্যরকম শুনছো, এরকম যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, এখানে বলেছে থিওডর বেক, আ ব্রিটিশ এডুকেশনিস্ট ওয়ার্কিং ফর ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া, was the chief advisor of Sir Syed Ahmed Khan. He was invited by Sir Syed to serve as the first principal of Mohammedan Anglo-Oriental College, Aligarh, বা যাকে পরবর্তীকালে আলিগড় ইউনিভার্সিটি হয় 19th সেঞ্চুরিতে 1883 তে, and Mohammedan Anglo-Oriental College later evolved into Aligarh Muslim University. এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, সেখানে অপশন আমাদের প্রশ্ন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট, যেখানে যার কোনো রকম সমস্যা হবে আমি বারবার বলছি অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, তো এখানে বলেছে হু অ্যানাউন্স দ্য কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। হু অ্যানাউন্স, কে অ্যানাউন্স করলো? এবং আমরা জানি এটাকে কুইন প্রোক্লেমেশন বলে। তো কুইন প্রোক্লেমেশন হচ্ছে আমাদের 1858, আমরা ছোটবেলা থেকে পড়েছি মহারানীর ঘোষণাপত্র। এর মাধ্যমে কি হলো, 1857 রিভোল্ট সব থেকে বড় একটা অ্যাজিটেশন, বিশাল বড় সারা ভারত জুড়ে, যেখানে এরকম অ্যাজিটেশন যদি বাড়তে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, যে কন্ট্রোলের দ্বারা যে এরকম কন্ডিশন, তাহলে কি হবে, একটা সময়ের পর দেখা যাবে যে যে উদ্দেশ্য ব্রিটিশরা এখানে চাইছে সেটা কি করছে, সেটা হতে পারছে না। তার কারণ হচ্ছে হিংসা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম যেটাকে আমরা বলি কৃষক মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্ট,
তো তাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য এখানে ব্রিটিশ মোনার্ক সভারেন্টি এস্টাবলিশ হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভ, সমস্ত রকম ভাবে এখানে ওভারলর্ডশিপ এস্টাবলিশ হলো ব্রিটিশ মোনার্কের। তো এখানে আমাদের আনসার কি হবে? হু অ্যানাউন্স কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া? তো এখানে আমাদের আনসার হবে লর্ড লিটন, লর্ড লিটন। এবার নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লর্ড লিটন কমপ্লিট। Lord Lytton, the Viceroy of India, announced Queen Victoria as the Empress of India at the Delhi Darbar, also called the Proclamation Darbar, 1877. It led to transfer of control of March of India from the British East India Company to the Crown. It was attended by Maharaja, Nawabs and intellectuals. ঠিক আছে, এই দরবারে কিন্তু, এবং কোথায় হয়েছিল দরবার, এখানে অনেকের কনফিউশন থাকে এলাহাবাদ আর দিল্লি নিয়ে, অনেকে কিন্তু ভুল করে বলে দেয় দিল্লি। দিল্লি দরবারে কিন্তু এমপ্রেস অফ ইন্ডিয়া ঘোষণা হয়েছিল 1877 খ্রিস্টাব্দে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর মহারানীর ঘোষণাপত্র কোথায় হয়েছিল? মহারানীর ঘোষণাপত্র কিন্তু হয়েছিল এখানে লর্ড লিটন। আর মহারানীর ঘোষণাপত্র কি ছিল? মহারানীর ঘোষণাপত্র হচ্ছে সভারেন্টি ওভার ইন্ডিয়া এস্টাবলিশ করেছে, তো সেটা হচ্ছে লর্ড ক্যানিং এর টাইমে, আর এটা হচ্ছে লর্ড লিটনের টাইমে। লর্ড লিটনের টাইমে কিন্তু আমাদের দিল্লি, আর মহারানীর ঘোষণাপত্র কিন্তু এলাহাবাদ। ঠিক আছে, এমপ্রেস অফ ইন্ডিয়া প্রোক্লেমেশন হয় আমাদের দিল্লি দরবার। তো এখানে আমাদের কি বলেছে? ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া, এখানে আমাদের বলেছে লর্ড লিটন। লর্ড লিটন কোন সভাতে? দিল্লি দরবারে। এই দিল্লি দরবারে আমাদের বিভিন্ন রকম, এবং আমরা জানি জিভি যোশী, জিভি যোশীর কথাটা আমরা জানি, যিনি খাদি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছিলেন এই দরবারে, খাদির জামা কাপড় পরে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপশন 5। 5-এ বলেছে a leading British parliamentarian and politician who admitted that the revolt of 1857 and national revolt and not the military mutiny was. তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভিড জর্জ, উইলিয়াম হিল্ডার ভ্যান ডিজরেলি এবং জর্জ বিংসলে। A leading British parliamentary and politician who admitted 1857 বলেছে ন্যাশনাল রিভোল্ট হিসাবে। কে বলেছেন? তো এখানে আমাদের আনসার হবে ডিজরেলি, সি হবে আমাদের কারেক্ট আনসার। তো ডিজরেলি সম্পর্কে আমরা জানবো, তোমাদের এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন দেওয়া আছে, অবশ্যই কিন্তু অবশ্যই ক্লাসটা কিন্তু দেখো, আর প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো আমি মার্ক করে দিচ্ছি ক্লাসে শুধু সেগুলো মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট বেঞ্জামিন ডিজরেলি অ্যাডমিটেড দ্য রিভোল্ট অফ দ্য 1857 অ্যাজ দ্য ন্যাশনাল রিভোল্ট হিসাবে ঘোষণা করেছে। বেঞ্জামিন ডিজরেলি ওয়াজ লিডার অফ দ্য কনজারভেটিভ পার্টি and opposition leader in the House of the Commons. Speaking in the House of the Commons in July 1857, British Member of Parliament Benjamin Disraeli labelled the 1857 revolt as a national revolt হিসাবে। However, Lord Palmerston, the Prime Minister, tried to downplay the scope and the significance of the event as a, আমরা বলতে পারি যে জাতীয় বিপ্লব হিসাবে ঘোষণা করেছে 1857 রিভোল্টকে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপশন 6, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এখানে বলা হয়েছে হু অফ দ্য ফলোইং ফাউন্ডেড ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936। ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টির ফাউন্ডারকে, খুব ইম্পর্টেন্ট। যত ইম্পর্টেন্ট লেবার রিলেটেড যত রকম আমাদের রয়েছে, আমাদের যত রকম ইনফরমেশন রয়েছে, লেবার মুভমেন্ট, লেবার অর্গানাইজেশন, ফার্স্ট অল ইন্ডিয়া লেবার অর্গানাইজেশন কোনটা ছিল, তো এগুলো কিন্তু তোমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি বলেছে ইন 1936-এ, যেখানে বলা হয়েছে অপশন এ বি সি ডি চারটে অপশন দিয়েছে। ডক্টর বি আর আম্বেদকর, এম সি রাজা, জগজীবন রাম অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ। তো এদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে যে বি আর আম্বেদকর। Independent Labour Party wasn't the Indian political organization formed under the leadership Dr. B.R. Ambedkar, August 1936, against the Brahmanical and capitalist structure in the society.
প্রধানত বি আর আম্বেদকরের যে লড়াইটা ছিল, কারণ উনি ছোটবেলা থেকে, যেহেতু উনি ডিপ্রেস সেকশনে ছিলেন, যেখানে আমরা বলি যে যে আমরা সেই সময় কাস্ট সিস্টেম, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত জায়গায় যে ধরনের কাস্ট সিস্টেম উনি মুখোমুখি হয়েছেন বিভিন্ন রকম, ওনার ছাত্র জীবন থেকে শুরু হয়ে যে কাস্ট ডিসক্রিমিনেশন, তো এর বিরোধিতাতে উনি সবসময় কিন্তু আমাদের যে ডিপ্রেস ক্লাস বা ডিপ্রেস সেকশনের জন্য কিন্তু উনি অধিকারের জন্য লড়াই করেছেন। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এখানে হচ্ছে উনি এগেনস্টে কোন কোন সমাজের ব্রাহ্মণ রিলিজিয়ান, ব্রাহ্মণিজমের এগেনস্টে বিরোধিতা করেছেন, এবং যদি আমি ট্রেডের ক্ষেত্রে বলি তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারের কিন্তু বিরোধিতা করেছে। তো সেটা ILP argued that Indian labor class, while also stressing on the nature of the caste structure and need for its annihilation, খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বলেছে যে মহাত্মা গান্ধী gave the title of the Sardar to Vallabhbhai Patel for his great organizational skill। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটাতে জিজ্ঞাসা করেছে যে মহাত্মা গান্ধী সর্দার উপাধি দিয়েছেন বল্লভভাই প্যাটেলকে, কিন্তু এখানে একটা বিষয় আছে এই সর্দার উপাধি নিয়ে, কারণ আমরা জানি যে সর্দার উপাধি, এখানে আনসার তো আমাদের কি হবে, বরদৌলি সত্যাগ্রহ হবে। এখানে সর্দার উপাধি দিয়েছে বরদৌলি তালুকের মহিলা মেম্বাররা, ঠিক আছে, তারা এখানে বরদৌলি, তারা এখানে সর্দার উপাধি দিয়েছেন, কিন্তু এখানে কোনোভাবে কিন্তু হবে না যে এখানে সর্দার উপাধি দিয়েছেন গান্ধীজি। অ্যাকচুয়াল গান্ধীজি সর্দার উপাধিটাকে পপুলারাইজ করেছিলেন, কিন্তু যেহেতু তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে সেহেতু এখানে তোমাদের আনসার হবে বরদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে বরদৌলি সত্যাগ্রহ সম্পর্কে যেটা আমরা দেখব, ইট ওয়াজ দ্য ওম্যান অফ বরদৌলি হু বেস্টোড দ্য টাইটেল শট দ্য টু বল্লভভাই প্যাটেল ফর দ্য ফার্স্ট টাইম for leading the Bardoli Satyagraha of 1928. However, Gandhi used the title for him on a public platform. Patel had led to Bardoli civil disobedience movement after the land revenue in Bardoli Taluka increased 30%. Vallabhbhai Patel was popularly known as Sardar Patel. He was a freedom fighter. He served as the first deputy prime minister of India. তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে বল্লভভাই প্যাটেল ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের বরদৌলি তালুকে, যে আমরা জানি যে রেভিনিউ, প্রধান কারণ হচ্ছে রেভিনিউ সিস্টেম নিয়ে, তো রেভিনিউ সিস্টেমের জন্য এখানে যেটা করা হয়েছিল যে ইট ওয়াজ ওম্যান অফ বরদৌলি হু বেস্টোড দ্য, এখানে বরদৌলি তালুকের ওম্যানরা এখানে কিন্তু তাকে সম্মান দিয়ে কিন্তু সর্দার উপাধি দিয়েছেন। কিন্তু যেহেতু আমার এখানে প্রশ্ন আছে, যেহেতু গান্ধীজি তার ইয়াং ইন্ডিয়া পত্রিকাতে সর্দার উপাধিটাকে পপুলারাইজ করেছিলেন, তো সেই জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা 8 নম্বর আমরা আলোচনা করব, হু সেড অন দ্য গান্ধী, হু সেড অন দ্য গান্ধীজ ডেথ দ্য লাইট হ্যাজ গান আউট অফ আওয়ার লাইফ, দ্য লাইট হ্যাজ গান আউট অফ আওয়ার লাইফ। তো এখানে জেল নেহেরু আছে, রাজেন্দ্র প্রসাদ আছে, এস রাধাকৃষ্ণন আছেন, বিধান চন্দ্র রয় রয়েছে। তো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে JL নেহেরু। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি JL নেহেরু সম্পর্কে, the light has gone out of our lives is a speech that was delivered extempore by Jawaharlal Nehru, the first Prime Minister of India, on 30th January 1948 following the assassination of the Mahatma Gandhi earlier that evening. It is often cited as one of the great speeches in history. তো এটা খুব ইম্পর্টেন্ট যে জওয়াহরলাল নেহেরু যখন গান্ধীজি যখন মারা যান 30 জানুয়ারি 1948, তখন উনি এই কোটেশনটা দেয়। তো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যত গুরুত্বপূর্ণ যে কোটেশনগুলো রয়েছে সেই কোটেশনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা অপশন 9 এ পড়বো, which is the correct pair। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মালব্য জয়কার রয়েছে, বিত্তাল ভাই এবং মালব্য রয়েছে, মতিলাল নেহেরু মালব্য রয়েছে, চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু রয়েছে।
তো আমরা জানি এখানে আনসার হবে কিন্তু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু। কিসের জন্য? স্বরাজ্য পার্টির জন্য। তো স্বরাজ্য পার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি আমরা বলতে পারি যে আলোচনা। স্বরাজ্য পার্টির উদ্ভবটা কি করে, মানে স্বরাজ্য পার্টি কেন আসে? স্বরাজ্য পার্টি হচ্ছে যখন আমাদের চৌরি চৌরা মুভমেন্টের পর আমাদের 12 ফেব্রুয়ারি 1922-তে যখন আন্দোলনকে প্রত্যাহার করা হয়, অসহযোগ আন্দোলনকে, তখন কিন্তু এখানে গান্ধীজি কি করেছিলেন যে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু উনি ওনার বয়কটকে কিন্তু কংগ্রেস পার্টির মধ্যে বয়কটকে কিন্তু কন্টিনিউ করে গেছেন। ঠিক আছে, তো এই বিষয়টাকে নিয়ে যেখানে একদল মনে করেছে যে তাদেরই গোষ্ঠীর একদল মনে করেছে যে এই যে বয়কট কন্টিনিউ করা, তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ভারতীয়রা কিন্তু পুরোপুরি বিশাল এরকম নন কোঅপারেশনের মতো অল ইন্ডিয়া মুভমেন্টের জন্য কিন্তু তৈরি না, এবং তার জন্য কি হচ্ছে, ভায়োলেন্স কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু তো আমাদের আনসার হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এরকম যে স্বরাজ্য পার্টির উদ্দেশ্য ছিল যে লেজিসলেচারে বা লেজিসলেটিভ ওয়েতে, ঠিক আছে, কি দাবি করা, পূর্ণ স্বরাজ দাবি করা, বা কনস্টিটিউশনাল ওয়েতে আইনতভাবে অধিকার দাবি করা। তাহলে এগুলো কিন্তু আমাকে সেলফ রুল এস্টাবলিশ করা, স্বরাজের দাবি করা, পূর্ণ স্বরাজ না, সরি, স্বরাজ দাবি করা, সেলফ রুল এস্টাবলিশ করা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবং স্বরাজ্য পার্টির ফাউন্ড কবে হয় আমরা জানি যে অ্যানাউন্স হয় ডিসেম্বর 1922-তে এবং 1 জানুয়ারি 1923-তে এস্টাবলিশ হয়। এবং তখন তোমাদের এরকম প্রশ্ন আসে যে তখন আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? তো মৌলানা আবুল কালাম আজাদ। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি অপশন রয়েছে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস ফাউন্ডেড দ্য স্বরাজ পার্টি in 1922 which sought greater self-government and political freedom for the Indian people from the British Raj. Many candidates of the Swaraj Party got elected to the Central Legislative Assembly and Provincial Legislative Assembly in the 1923 election. In December 1922, চিত্তরঞ্জন দাস, নরসিংহ চিন্তাম কেলকার, মতিলাল নেহেরু ফর্মড কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। একই পার্টি কিন্তু, কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি কোনো আলাদা পার্টি না কিন্তু, কারণ এই স্বরাজ্য পার্টি যেখানে গান্ধীজিও তার বেলগাঁও সেশনে বলেছিলেন যে স্বরাজ্য পার্টি হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য আইএনসি। আইএনসি থেকে কিন্তু বাইরের পার্টি এটা না। তো এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি উইথ দাস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য নেহেরু অ্যাজ ওয়ান অফ দ্য সেক্রেটারিজ in the 1923 Indian general election, Swarajist membership were elected to the council. কারণ আমরা জানি যে 42টা সিট, প্রথম যে ভোট হয়েছিল 1920, এটা তোমাদের পরীক্ষায় আসে, 1923-তে 42টা ভোট পেয়েছিল আউট অফ 104 ভোটে টোটাল। আর এটাই 1926-এ যখন চিত্তরঞ্জন দাস মারা যায় তখন কিন্তু তাদের পারফরমেন্স খুব খারাপ হয় এবং শেষ পর্যন্ত 1930-তে স্বরাজ পার্টি কিন্তু আইএনসির সাথে যুক্ত হয়ে যায়। নেক্সট এবার আমরা আলোচনা করব অপশন 10. Which of the following was not included in the Nehru Committee report of 1929? তো নেহেরু কমিটির মধ্যে এখানে কোনটা হবে না সেটা জিজ্ঞাসা করেছে। তো আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। ইন্ডিয়া শুড বি ডোমিনিয়ন স্ট্যাটাস ফার্স্টেই ছিল, আর এই ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্যই নেহেরু রিপোর্ট আসার পরে আমরা কংগ্রেসের মধ্যে একটা স্প্লিট দেখি। যে দল চায়, জওয়াহরলাল নেহেরু এবং সুভাষ চন্দ্র বোস, যে দল চায় যে পূর্ণ স্বরাজ, এটা কিন্তু আমরা দেখি। তো ডিক্লারেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট ওয়াজ মেড। সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম ফান্ডামেন্টাল রাইট ডিক্লারেশন, এটা আমরা দেখতে পাই। সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস অ্যান্ড রিজেক্টেড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেপারেট ইলেক্টোরেটের কোনো রকম মেনশনই এখানে ছিল না। ইট প্রপোজড আ ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া। তো এখানে আমরা যেটা দেখছি, দেখো খুব ভালো করে দেখো, থ্রু দ্য নেহেরু রিপোর্ট ডিড নট প্রোভাইড ফর সেপারেট ইলেক্টোরেট ফর এনি কমিউনিটি অর ওয়েটেজ ফর মাইনরিটিস। ইট রেকমেন্ডেড রিজার্ভেশন অফ স্টেটস ফর মুসলিম অনলি ইন দ্য প্রভিন্স where they were in a minority, যেখানে তারা কিন্তু মাইনর। ইট প্রপোজ টু অ্যাবলিশ সেপারেট ইলেক্টোরেট
to discard reservation of seat for Muslim majority in the Punjab and Bengal and to reject the principle of weightage for Muslim minority. ঠিক আছে, তাহলে ইট প্রপোজ অ্যাবলিশড মানে এখানে যেটা আমরা দেখতে পাই যে জয়েন্ট ইলেক্টরেটেড, যেখানে মুসলিম লীগের জয়েন্ট ইলেক্টরেট যখন আমরা দিল্লি প্রপোজাল 1927 দেখি তখন জিন্নার যে ডিমান্ড ছিল যে রিজার্ভেশন, যে মেজরিটি এলাকাগুলোতে পাঞ্জাব বাংলা, তো এখানে যেটা বলা হয়েছে যে এখানে মাইনর এলাকাতে রিজার্ভেশন, মেজরিটি এলাকাতে কেন রিজার্ভেশন থাকবে, তো এই সেপারেট ইলেক্টোরেটটাকেই পুরো তুলে দিয়ে আর রিজার্ভেশন রাখা হবে যেখানে মাইনরিটি আছে মুসলিম লীগ, মেজরিটি না। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাই হোক, এখানে মেনশন করা আছে এই কথাটা। তো আজকে আমরা আইএন এর 10টা প্রশ্ন আলোচনা হলো। নেক্সট আমরা আলোচনা করব কিন্তু নেক্সট আমরা আরও যে 2014-এর আরও পার্ট আছে, ঠিক আছে, টোটাল 100টা প্রশ্ন থাকে, তো সবে 10টা প্রশ্ন হলে এর মধ্যে আরও 10টা, আরও আমাদের এখনও 90টা বাকি রয়েছে। তো এগুলো কিন্তু আমরা আলোচনা করব কিন্তু নেক্সট 2-3টে পার্টে। তো নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। তো প্রত্যেককে বলা হচ্ছে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে ক্লাস, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, ক্লাসটাকে শেয়ার করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।